পরের এক কথা আছে, জি। পরেও কথা। এই কাজ করতে পারবে না কিংবা আপনার সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয়ে অসহায় অভিবাসী, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাভেদ আহমেদ, অতিরিক্ত সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মাঝখানে আছেন অধ্যাপক তাসনিম সিদ্দিকী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রামরু, এবং ওই প্রান্তে আছেন মোহাম্মদ রুহুল আমিন স্বপন, মহাসচিব বায়রা। তবে আলোচনা শুরু আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। চট্টগ্রামে দিনে দুপুরে ঘুমন্ত অবস্থায় মায়ের কোল থেকে শিশু চুরি, সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ল ঘটনা, উদ্ধারে পুলিশের অভিযান চলছে। রাজধানীতে ধর্ষণের পর হত্যার 2 মামলায় গ্রেপ্তার 5, বন্দুকের ফাঁদে ফেলে এই ঘটনা ঘটায় আসামিরা, ব্রিফিংয়ে পুলিশ। পরীক্ষা নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ, তারিখ আগে ঘোষণা হলেও নোটিশ আকারে জারি আজ। অনুমতি না নিয়ে বিদেশে যাওয়ায় বেগম জিয়াকে ফিরিয়ে এনে বিচার কার্য পরিচালনায় রাষ্ট্রপক্ষের আবেদন, 24 জুলাই শুনানি। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় টানা 2 দিন ধরে বৃষ্টিপাত, নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবনে দুর্ভোগ। আচ্ছা, এবার বলি, কালকে রামরু একটা গবেষণার একটা পার্টলি একটা জায়গার হিসাব তারা দিয়েছেন টাঙ্গাইলের থেকে। তারা এখানে বলেছেন যে অভিবাসন প্রত্যাশীদের শুরুতেই 50% উপরে প্রতারণার শিকার হয়ে যায়, মানে যারা টাকা টাকা না খালি, তারপর বিভিন্ন ভাবে যে অনেক রকম প্রতারণা। তো এখানে আমরা এর মধ্যে দিয়ে যেটা একটা তো হলো এটা আছে, পাশাপাশি আমি এই বছরের শুরুতে আমি টিআইবি দেখেছিলাম এই সংখ্যা প্রায় 90% মতো বিভিন্ন ভাবে শিকার হচ্ছে তারা, এটা একটা আছে। আমার পাশাপাশি যেমন এই মালয়েশিয়াতে যে ঘটনাটা ঘটে গেছে, যে প্রায় আমাদের 3.5 লাখ লোক যারা ই কার্ড করতে পারেনি, যে কোনো কারণেই হোক করতে পারেনি, এবং তারা সেখান থেকে তাদের বলা হচ্ছে যে 1 নম্বর হলো যে আমাদের যে হাই কমিশন আছে তারা ঠিকমতো প্রচারণা চালায়নি। তারপরে তারা 3টা কোম্পানিকে এখানে দিয়ে রেখেছে, সেই 3টা কোম্পানি পর্যাপ্ত না, মানুষের কাছে পৌঁছাতে পারেনি। 3 নম্বর তারা বলছে যে কমিউনিটিগুলো, যে বাঙালি কমিউনিটিগুলো যেগুলো যে থাকে, যেমন ইন্ডিয়ানরা এটা ব্যবহার করেছে, শ্রীলঙ্কানরা এটা ব্যবহার করেছে, কিন্তু বাংলাদেশের কমিউনিটিগুলো যেখানে যেখানে থাকে, যে রিচ করতে পারছে না, অথবা পালায় আছে, অথবা ওখানে গেলে পুলিশ ধরে ফেলবে, এই ধরনের যে কাজগুলো করা দরকার ছিল সেগুলা হয়নি। এর পাশাপাশি তারা যে অভিযোগটা করেছে যে তাদের মালিকরা তাদের পাসপোর্ট করে রেখেছে, মালিকরা তাদের এই টাকাটা তারা কি করে দিবে, তাদের কাছে এই টাকা নাই। প্রথমে আমরা রামরুর গবেষণা দিয়েই শুরু করি। আসলে গতকালকে যখন এই প্রকাশনা অনুষ্ঠানটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে, আমিও ছিলাম ওখানে, একজন আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, ওখানে গেছে। ওনারা টাঙ্গাইল জেলার একটা আরবান এরিয়ায়, একটা রুরাল এরিয়ায় ওনারা এই গবেষণাটা পরিচালনা করেছেন। তো এখানে চিত্র দুরকম, যে আরবান এরিয়া থেকে যে সমস্ত যত মানুষ যায় তার চেয়ে বেশি যায় আমাদের গ্রামীণ এলাকা থেকে, রুরাল এরিয়া থেকে। তো কালকে একটা কথাও উঠে আসছিল যে রুরাল এরিয়ায় কেন যায় মানুষ, রুরাল এরিয়া থেকে মানুষ কেন বেশি যাচ্ছে। ব্যাপারটা কি এরকম যে ওইখানে এক্সপ্লয়েট করবার সুযোগ বেশি ওই মানুষগুলোকে, সে কারণেই যাচ্ছে কিনা, সে কারণেই ওই লোকগুলোকে টার্গেট করা হচ্ছে কিনা, এটাও কালকে আলোচনায় এক সময় এসেছিল। আপা এখানে আছেন। তো আমরা এই সেক্টরটিতে দেখেন যে এক্সপ্লয়টেশনের একটা প্রতারণার একটা ফাঁদ কিন্তু পাতা আছে। হ্যাঁ, এখানে আপনার পুরো চক্র একটা ফাঁদ, আমরা এটা স্বীকার করি বরাবরই। আমরা যখন এর আগে কিছুদিন আগে যখন আর একটা টিআইবি থেকে যখন প্রতিবেদনটা করা হলো, ওনারা ইসের কথা বলছিলেন যে এখানে আপনার দুর্নীতিগ্রস্ত খাত বা হ্যান্ডটেন। তো আমরা দুর্নীতির কথা বলি না, এখানটায় অ্যাকচুয়ালি প্রতারণা হয়। অ্যাকচুয়ালি চাহিদা যোগান অনেক বেশি, চাহিদা কম, এবং এই সুযোগটা মানুষ নেয়। যারা আপনার প্রতারক চক্র, এরা ছড়িয়ে ছিটিয়ে আছে একেবারে সারা বাংলাদেশেই, একেবারে মানে মাটির সঙ্গে মিলে আছে। এই লোকগুলো আপনার আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাদের যারা প্রত্যাশী এদেরকে স্বপ্ন দেখিয়ে অ্যাকচুয়ালি ওই স্বপন সাহেবদের ঘর পর্যন্ত আনতেও পারে না, ওই রাস্তার মধ্যেই আপনার এই প্রতারণাগুলো থেকে।
হ্যালো, জি, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করেন। হ্যালো, জি বলেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ আতিকুল মাওলা মিটু কাতার থেকে বলছিলাম। জি। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের কাতারে অনেক লোক কাতারে আসেন ফ্রি ভিসা বলে একটা বিষয় নিয়ে, যা ফ্রি ভিসা নামে কোনো বিষয় কাতারে আদৌ নেই। কিন্তু বাংলাদেশের কিছু মানুষ প্রতারিত হচ্ছেন এইভাবে যে ফ্রি ভিসার নাম আদলে বাংলাদেশ থেকে কাতারে আসার পরে বিভিন্ন কোম্পানিতে বাঙালিরা নিয়ে আসেন। এক একজন লোক থেকে 3.5 লক্ষ 4 লক্ষ এমনকি 5 লক্ষ টাকা পর্যন্ত নেন। প্রকান্তরে দেখা যায় ওই লোকগুলো এই দেশে আসার পরে কোনো কাজ কাম পাচ্ছেন না, ওদেরকে যারা নিয়ে আসছেন তারা কোনো কাজ কাম দিতে পারতেছেন না। প্লাস এই লোকগুলো এখানে আসার পরে কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে ওনাদের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই বা ঘরের বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন না, এবং মান্থলি কোনো চাকরি দিতে পারতেছেন না। আমি দেখেছি কাতারে অনেক বাঙালি এখনো বেকার অবস্থায় আছে, কিন্তু এমতো অবস্থায় যে ফ্রি ভিসা নামে যে লোকগুলো নিয়ে আসা হচ্ছে এগুলো এখনো নিয়ে আসা হচ্ছে। এই ফ্রি ভিসা লোকগুলো আনা বন্ধ করা যাবে কিনা? আচ্ছা, আপনি কিন্তু বলবেন কোন একটা ব্যক্তির নাম যারা এখান থেকে ফ্রি ভিসা নিয়ে আসে আপনার কাছে বলেছে, বা কোন প্রতিষ্ঠানের নাম যারা এই কাজটা করছে? আসলে এগুলো কোনো প্রতিষ্ঠান নাই, কিছু ব্যক্তিবর্গ নিয়ে আসতেছে। যেমন আমি আপনাকে বলি, এখানে কিছু কোম্পানি আছে যে সমস্ত কোম্পানিগুলো ভিসা বের করার পরে ওদের নেপালের ভিসা বের হয়, ফিলিপিনি ভিসা বের হয়, শ্রীলঙ্কার ভিসা বের হয়। এই লোকগুলো অনেকটা ফ্রি অফ কস্টে আসে, আসার পরে ওই লোকগুলো দিয়ে কাজ করায়। আর যে সমস্ত বিষয় বাঙালি বিষয়গুলো বের হয় ওই বাঙালি বিষয়গুলো ফ্রি ভিসা নামে বিক্রি করে বাংলাদেশে এবং এদেরকে এখানে নিয়ে আসে। আমি বেশ কিছু মানুষের তথ্য এবং ছবি আপনাদেরকে দিতে পারবো যারা বর্তমানে বেকার অবস্থায় আছেন, যাদের কোনো কাজকর্ম নাই, যাদের কোনো ভালো বাসস্থানের ব্যবস্থা নেই, যারা ভালোভাবে 3 বেলা ভালোভাবে খেতে পাচ্ছেন না। এমনকি ওরা এই দেশে আসার পরেও উদাসীন অনেকটা, যে চিন্তিত যে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা আমরা খরচ করে নিয়ে আসছি, আমরা এখন এই টাকাটা কিভাবে উঠাবো। আমাদের শরণাপন্ন অনেক লোক হয়ে থাকেন, আমরাও অনেককে চেষ্টা করি নিজেরা চাকরি বাকরি দেওয়ার জন্য, কিংবা আমরাও এখানে আমার নিজস্ব প্রতিষ্ঠানে কাজ কাম করি, আমরাও কিছু লোককে কাজ কাম করাই। কিন্তু আমরা যখন কাজ কাম করাই আমরা একটা ভয়ে থাকি। এই জন্য এই দেশের নিয়ম হচ্ছে যদি কোনো ফ্রি ভিসা নাম অন্য কোম্পানির লোক আমার কোম্পানিতে কাজ করে তাহলে আমাদেরকে ড্যামারেজ দিতে হবে, ফাইন দিতে হবে, ইভেন ওই ব্যক্তিকেও ফাইন দিতে হবে। তারপরেও অনেক সময় আমরা বাধ্য হয়ে বাঙালি আমরা সহযোগিতা করার চেষ্টা করি। কিন্তু এখন আমার কথা হচ্ছে, বাইরের মহাসচিব সম্ভবত উনি আছেন, ওনার কাছে আমার প্রশ্ন যে এই ফ্রি ভিসাটাও কিভাবে বন্ধ করা যায়, এবং বাংলাদেশে যে সমস্ত বিষয়গুলো বের হয় এগুলো কোনো পাবলিকের মাধ্যমে না এসে এই ভদ্রলোকগুলো যদি সরকারিভাবে বা বাইরের মাধ্যমে আসেন, পরিপূর্ণ চাকরি নিয়ে এগ্রিমেন্ট নিয়ে আসেন, তাহলে মনে হয় বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা কিছুটা হলো মোচন হবে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, যেটা আমরা অফ দি রেকর্ড বলছিলাম, আমরা বেরিয়ে চলে আসি। এটি হবে যে আমরা কখনো আপনি জানেন যে এখন যদিও ইন্ডিভিজুয়াল ভিসা আসে, বাট ওরা বিএমইটিতে কোনো না কোনো একটা লাইসেন্সের মাধ্যমে এগুলি প্রসেস হয়। তবে উনি যেটি বলেছেন যে আমিও কাতারে কাজ করি, এই কথাটি সত্য যে কাতারে কিছু ইন্ডিভিজুয়াল ব্যক্তি তাদের ফ্রি ভিসার নামে কিছু লোকদেরকে নিয়ে কাজ করাচ্ছে, এবং এইখানে যেহেতু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় আছেন, এই ব্যাপারটিকে আসলেই দেখা উচিত, এবং এটি একটা জেনুইন ঘটনা। এবং যারা নাকি ফ্রি ভিসাতে লোকগুলি নিচ্ছে, কাতারস্থ যে কিছু কোম্পানি আছে তারাও ওইটিকে একটি ব্যবসা হিসাবে নিয়ে যাচ্ছে। এটি আসলে বন্ধ হওয়া উচিত। এই ব্যাপারটিকে আমিও বলবো যে বাইরের তরফ থেকে আমরাও সহযোগিতা করব, এবং অতিরিক্ত সচিব মহোদয় আছেন, উনি ব্যাপারটিকে একটু দেখবেন। হ্যাঁ, বলেন আপনি। শুনেছি ভদ্রলোক খুব ভালোভাবে বলেছেন, কিন্তু খুব পরিষ্কার করেছেন সবার কাছেই। ফ্রি ভিসা এবং চমৎকার বাংলা বলেছেন, চমৎকার সুন্দরভাবে বলেছেন। ফ্রি ভিসা দেখেন, এটা একটা ডেঞ্জারাস এলিমেন্ট আমাদের এই পুরো প্রসেসটার মধ্যে। ফ্রি ভিসা যেটাকে বলছি আমরা, দ্যাট ইজ আপনি প্রবাসে যাবেন, বৈদেশিক কর্মসংস্থানের জন্য যাচ্ছেন, আপনার নির্দিষ্ট জায়গা নাই, আপনি কোথায় কাজ করবেন তার ঠিকানা নাই, আপনার কাছে কোনো জব কন্ট্রাক্ট নাই, আপনি কিছুই নাই, আপনি ওইখানে জাস্ট ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে কাজ খুঁজে নেওয়ার মতো অবস্থা। আপনার ঢাকা থেকে
ওমানে গিয়ে কিংবা কাতারে গিয়ে দোহাতে গিয়ে কাজ খুঁজে নিয়ে যায়, এটা খুবই ডেঞ্জারাস একটা ইস্যু কিন্তু, হ্যাঁ, খুবই বাজে একটা ব্যাপার। এটা আমরা দেখেন যখন বাইরা যখন ডিমান্ড নিয়ে আসে, বাইরার কোনো মেম্বার, তখন এই ডিমান্ডগুলো আমাদের যাচাই বাছাই করবার সুযোগ তৈরি হয়। আমরা একদম সোজা আমাদের এম্বাসিকে বলে দেই, আমাদের লেবার উইংকে বলে দেওয়া হয় যে তোমরা এই কোম্পানি ভিজিট করবা, সেই কোম্পানির অস্তিত্ব আছে কিনা তোমরা বলবা, তার ক্যাপাসিটি আছে কিনা, তার লোক নিয়োগের শক্তি আছে কিনা, সামর্থ্য আছে কিনা, এই বিষয়গুলো দেখে তারা রিপোর্ট করে, তখন আমরা ওদেরকে অনুমতি দেই, বাইরাকে, মেম্বারদেরকে, যে আপনারা এখন ডেপ্লয় করেন, রিক্রুট করেন, ডেপ্লয় করেন, কাজগুলো আরম্ভ হয়। আর এই যে উনি যেটা বলছেন ওখানে ইন্ডিভিজুয়াল ভিসা কিন্তু ইস্যু হচ্ছে, এবং আনফর্চুনেটলি এটাই কিন্তু আমার 80% যে মাইগ্রেশনের 80% কিন্তু আপনার এই ফ্যামিলি ফ্রেন্ডস ভিসা, যেগুলোকে আর ফ্যামিলি ফ্রেন্ড বলবার কোনো সুযোগ নাই, কিন্তু আপনারা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। আসলে একদম 2-3টা করে ভিসা আসছে, এগুলা আপনার আমাদের পক্ষে ওইখানে এম্বাসিকে বলে এটার সত্য মিথ্যা যাচাই করাও খুবই কঠিন হয়ে যায়, আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়, পেরে উঠি না আমরা এই কাজটা করতে, কারণ এত ম্যান পাওয়ার নাই। তো এখানে একটু সতর্কতা অবলম্বন, স্বপন সাহেবও যেটা বললেন, বাইরার মহাসচিব সাহেব, এখানে সতর্কতার একটা সুযোগ আছে, এমন হয় আপাও একসঙ্গে আমাদের সঙ্গে এগ্রি করবেন। আমরা এই ব্যাপারটাকে ওই যে ওই ভাইয়ের যেভাবে কথা বলেছেন, আমরা এই বিষয়টাকে আমরা এমনি বিবেচনার মধ্যে নিয়েছি। আমরা ভাবছি যে এই ফ্যামিলি ফ্রেন্ড ভিসাকে আরো কিভাবে নিয়মতান্ত্রিক ভাবে আনা যায়, এটাও চিন্তা ভাবনা করা হচ্ছে। তো এই ভদ্রলোকের বক্তব্যটা চমৎকার হয়, কারো মাধ্যমে আসলে ইন্ডিভিজুয়াল জন্য না, এটা খুব ভালো কথা বলেছেন উনি, আমরা দেখবো এই জিনিসগুলো। জি, একটা ফোন আছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ও আচ্ছা, আমাদের সংবাদদাতা। হ্যাঁ আরিফ, সৌদি আরবের সংবাদদাতা। হ্যাঁ আরিফ বলেন। আমি শুনছি। জি বলেন, আপনার অভিজ্ঞতাটা বলেন। আমি আসলে একটা বিষয় একটু উল্লেখ করতে চাচ্ছি, সেটা হলো আমাদের যে কর্মসংস্থান চুক্তি, যে বিষয়টি, যেটা বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইনে আছে, যেটার 5ম অধ্যায়ের একটা চুক্তি ছিল, এরকম 22-এর রিক্রুটিং এজেন্ট নির্বাচিত করিয়া তাহার নিয়োগকারী মধ্যে একটি কর্মসংস্থান চুক্তি সম্পাদন করবে, যাতে অভিবাসীর বেতন, আবাসন সুবিধা, কাজের মেয়াদ, মৃত্যু এবং যক্ষণজনিত কারণে প্রাপ্ত ক্ষতিপূরণ, বিদেশ গমন এবং বিদেশ থেকে ফেরত আসার খরচ ইত্যাদি উল্লেখ করে। এই বিষয়টা এই জন্য উল্লেখ করছে এখানে যে এই আইনটি আছে, যেটা বাস্তব করার সম্ভবত নেই। এটা এই কারণে বলছি, কারণ এই দেশে এখন এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমরা প্রতিনিয়ত এই সমস্যাগুলো আমাদের চোখের সামনে চলে আসছে। এখানে এমন কিছু লোক আছে যে গত 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেছে, যারা এখন টিকাও পান। যখন একটা বিষয় স্ট্যাম্পিং হয়, সেটাতে 90 দিনের একটা সময়সীমা দেওয়া হয়। এই 90 দিনের ভিতরে যদি আকামা না পায়, তাহলে ওই যে অভিবাসী এখানে আসবে সে মানে অবৈধ, অর্থাৎ তার আকামাটা না হলেই সে অবৈধ। আমি কয়েকটা কোম্পানির নাম এখানে স্পষ্ট বলতে পারি, যেগুলোর ব্যাপারে আমাদের এখান থেকে রাষ্ট্রদূত এবং আমাদের এমডিসি পর্যন্ত তথ্য জানে না। সেই কোম্পানিগুলো হলো এরকম, যেমন আমি যেটা জানি সেটা হলো ফাতা আল খালিদ, তারপর আরেকটা কোম্পানি আছে আতা আল ইমারা, আরেকটা কোম্পানি আছে নাতা কাতুল মদ। এই কোম্পানির নামে ভিসা বেরোচ্ছে। আমার একটা তথ্য আমাকে দূতাবাসের একজন কর্মকর্তা এভাবে জানাইছে যে 4,000 ভিসা বাড়িয়েছে, যেখান থেকে 3,955 জন কর্মী চলে আসছে। এদের একজনেরও এখন পর্যন্ত আকামা হয়নি। আর এই আকামাটা না হওয়ার কারণে প্রত্যেকটা লোক এখন ঘুরছে, রাস্তাঘাটে ঘুরছে। এরকম কিছু ঘটনা আমাদের চোখের সামনে আছে, যারা এয়ারপোর্টে আসে নামার পরপরই তাদেরকে বলতেছে যে দালালের নাম্বার দেওয়া হয়েছে, ওই দালালের সাথে যোগাযোগ করার পর বলতে 5টা দিয়ে দাও, না হলে তোমাদেরকে ফেরত পাঠিয়ে দাও, ইকামা হবে না, এরকম। এবং আরেকটা স্পষ্ট ঘটনা, আজকে আমি দেখলাম একজন লোক আসে আমার এখানে বলবো যে ভাই আমাকে ফিরুজ লাগাচ্ছে, আমি কি দোষ থাকি? আমি আজকে 4 মাস আমাকে কোনো কাজ দেয়নি। যখন আমি আমার ইকামা চাইছি যে আমার বাসস্থানে কোথায় থাকবো, এই সমস্ত বিষয়গুলো যখন আমি বলছি, তখন আমাকে আকামা না দিয়ে আমার প্রশ্ন আমাকে ফিরুজ লাগাচ্ছে। আমার প্রশ্ন হলো এখানে যে এই লোকগুলো বাংলাদেশ থেকে যখন আসে, তাদের জন্য এই ধরনের কোনো চুক্তি কেন হচ্ছে না, যে চুক্তিতে লেখা থাকবে যে 1 বছর বা 2 বছর ভিতরে তাদেরকে গুরুদের মতো বিষয় অর্থাৎ ফাইনাল এক্সিকিউটিভ পাঠায় দেয়, তাহলে তাদের যে 5 লাখ 4 লাখ টাকা খরচ করে আসছে, এই টাকাটা তাদের কি হয়? তারা তো সবাই ঋণ করে আসছে। সে লোকটা কাঁদতে ছিল, বললো যে আমি 5 লাখ টাকা ঋণ করছি, কিন্তু আমি এখন আমার টাকাটা কিভাবে, আমার আকামা পাই না, আমি কাজ পাচ্ছি না। আর এখানেও ঠিক একই রকম কাতারের ঘটনার মতো যে এক এমপ্লয়ি অন্য কোনো কোম্পানির জব করতে পারবে না, তার নিজস্ব স্পন্সর ছাড়া। আমি আসলে এই জিনিসটা উল্লেখ করতে চাচ্ছি যে এই ব্যাপারটা আমাদের মনে এই দাবিতে আমাদের প্রবর্তিত সবার যে আইনটা আমাদের 2013 বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইনে আছে, সেটা বাস্তব করা। আমাদের সব প্রবাসীদের এটাই দাবি
যারা হয়তো নিকটস্থ আছে তারা হয়তো ওই লোকগুলোর একটু আশ্রয় দিচ্ছে কিছুদিনের জন্য, কিন্তু সবসময় তো সে পারে না, কারণ তার একটা সীমাবদ্ধতা আছে। এবং এই দেশে সরকারিভাবে প্রত্যেক সপ্তাহে আমাদের কাছে মেসেজ আসে মোবাইলে যে আপনি যদি কোনো ইলিগাল পার্সনকে দেখেন 999-এ কল করে তাকে ধরা যাবে। এক্ষেত্রে কি করবে? এই লোকগুলো মানে বৈধভাবে এসে অবৈধ হয়ে যাবে। জি আলিফ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সৌদি আরব প্রতিনিধি, আমি আজকে তার সাথে কথা বলেছিলাম, তারপরে বলেছিলাম যে আপনাদের সমস্যাগুলো যদি একটু বলেন তাহলে আমরা আলোচনা করতে আমাদের সুবিধা হবে। উনি যে কথাগুলো বললেন, ওই যে দেখেন 4000-এর মধ্যে 3900 লোক চলে গেছে, ওখানে আগামী পানি তারা কি করবে বলতে পারছি না। এই ব্যাপারটিকে আচ্ছা, আমি এটা বলার আগে আমি একটা জিনিস দিয়ে শুরু করতে চাই। আপনি প্রথম আপনার বক্তব্যের শুরুতে বলেছিলেন যে 3.5 লক্ষ লোক ই কার্ড পায়নি। এই কথাটি একদমই সঠিক না। আপনি জানেন প্রায় 2 লক্ষ লোক রেজিস্ট্রেশন হয়ে গেছে ওখানে। আমাদের বলছে 6.5 লক্ষের মতো ওখানে বাঙালি আছে। হ্যাঁ, কিন্তু এরকম অনেক জায়গায় আসছে, যেমন আরেক জায়গায় শুনে আসছে 1:3 ইলিগেল। আপনি বললেন যে প্রায় 3.5 আমরা মনে করি যে না, এই ব্যাপারটি আসলে এরকম না। হয়তো আর 1 লক্ষ লোক থাকতে পারে প্লাস মাইনাস, এর বেশি এটা হবে না। তার অনেক কারণ আছে। আর হ্যাঁ, এই তথ্যগুলি আপনারা জানেন যে ওখানে প্রায় 2 লক্ষ, আপনার হাই কমিশনের যদি আপনারা স্ট্যাটিস্টিক্স নেন সেখানে অলরেডি 2 লক্ষ রেজিস্টার হয়ে গেছে। তার মানে তারা অলরেডি রিহায়ারিং প্রোগ্রামের আওতায় চলে আসছে অলরেডি। আরেকটি হলো আপনি বলেছেন যে 3টি ভেন্ডার নট এনাফ। আপনি জানেন যে এক একটি ভেন্ডার এক একটি দেশকে হ্যান্ডেল করতেছিল, শুধু লাস্টে মাইজিকে দেওয়া হয়েছিল বাংলাদেশকে হ্যান্ডেল করার জন্য, এবং মাইজি সহ প্রায় 3টা ভেন্ডারই এখন বাংলাদেশি ওয়ার্কারদের রিহায়ারিং প্রোগ্রামে তারা কিন্তু ওখান থেকে আমাদেরকে তারা যারা ভুক্তভোগী তারা কিন্তু এই ইয়ার সম্পর্কে কিন্তু অভিযোগ করেছে যে আমরা টাকা দিয়েছি কিন্তু তারপর টাকাটা পৌঁছায়নি। যে অভিযোগটি এসছে, এই অভিযোগটি আমি একটু ক্লিয়ার করি, কারণ আমরা এটার স্টেক হোল্ডার, আমরা এটার মাইক্রো লেভেলের প্রবলেমটা জানি। যে আপনারা বাংলাদেশি কিছু ওয়ার্কার বা মাইগ্রেন্ট যারা আছে তারা বিভিন্ন এজেন্টের থ্রুতে, অর্থাৎ আরেকটি আনস্ক্রাপুলাস কিছু এজেন্ট আছে যারা বলছে যে আমি মাইজির সাথে কাজ করি, আমি ওই ভেন্ডারের সাথে কাজ করি, অর্থাৎ তাদের মাধ্যমে তারা ফিঙ্গারপ্রিন্ট করতে চেয়েছিল এবং তাদের মাধ্যমে তারা গিয়েছিল, তারা ফ্রড এবং ফোর্জারি করেছে, যার জন্য তারা সেখানে হয়রানির শিকার হয়ে অনেকে এই প্রোগ্রামটি নিতে, এই সুবিধাটি নিতে বিলম্বিত হয়েছে, যার জন্য তারা হয়রানির শিকারও হয়েছে। এবং এমবিসি, আপনি বিশ্বাস করবেন, আই এম রিয়েলি প্রাউড অফ বাংলাদেশ হাই কমিশন ইন মালয়েশিয়া। ওনারা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে প্রতি সপ্তাহে, এত বড় একটা হিউজ একটা রিহায়ারিং প্রোগ্রাম, যারা নাকি প্রায় 2 থেকে 2.5 হাজার পাসপোর্ট দিচ্ছে তারা ডেইলি, অ্যাটাস্টেশন করতেছে। এর ভিতরে আবার তারা রিহায়ারিং প্রোগ্রামও, তারা অ্যাওয়ারনেস প্রোগ্রামে গিয়েছে, বিভিন্ন জায়গায় যায় ওনারা বুঝিয়েছে তোমরা রিহায়ারিং প্রোগ্রামে আসো, তোমরা ইললিগেল হলে তোমরা বেতন কম পাবা, তোমাদেরকে তোমাদের এমপ্লয়াররা তোমাদেরকে ঠগাবে, তোমরা এইটা ভুল পথ, এটা সঠিক পথ। এবং ই কার্ড করতে গেলে ভেরি ইজি, 1 ঘন্টার ব্যাপার, তুমি এমপ্লয়ারকে শুধু নিয়ে আসো, তারপরে তুমি রিহায়ারিং প্রোগ্রামে চলে আসবা। আপনি জানেন ই কার্ডটা হলো যার পাসপোর্ট টাসপোর্ট কিচ্ছু নাই, যারা ইললিগেল গেছে তাদের জন্য। এই ব্যাপারটি খুব সফলভাবে ওনারা হ্যান্ডেল করতেছে। আর আপনি সৌদি আরবের ব্যাপারে যেটি বলছেন, ইয়েস, সৌদি আরব নিয়ে আমাদের বিএমইটি এবং মন্ত্রণালয়, কিন্তু শুনুন আপনি যে কথাটা বললেন যে তোমার মালিককে নিয়ে আসো, মালিক তো আসা দূরের কথা, মালিক তো তাকে ঠেলেও দিচ্ছে না। মানে প্রবলেমটা কোন জায়গা হচ্ছে, মালিক টাকাটা তো মালিককে দিতে হবে। আচ্ছা, আপনি যখন 1,50,000 টাকার উপরে আপনাকে ওই লোকটাকে দিতে হবে, মালিক যদি না দেয় তাহলে সে যাবে কি করে? আপনি যে বললেন এই জিনিসটা, সে যাবে কি করে? আপনি জানেন যে রিহায়ারিং প্রোগ্রামে এখনো বাংলাদেশি শ্রমিক না, অনেক এমপ্লয়ার মালয়েশিয়াতে পয়সা দিয়ে শ্রমিক আনতে পারছে না। এবং রিহায়ারিং প্রোগ্রামে ই কার্ডে সব এমপ্লয়াররাই তার পুরানো শ্রমিক, নতুন শ্রমিক যাদের কাছে তারা কাজ করতে, এই লোকটি চলে গেলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। এবং আপনি দেখেন যে এখনের সিস্টেমও সব মালিক কিন্তু একটা লেবি দেয়, সব মালিক কিন্তু পয়সা দেয়। ইন্দোনেশিয়া, নেপাল থেকে, ইন্দোনেশিয়াতে লোক আনতে গেলে তাকে পয়সা দিয়ে আনতে হয়। তার শ্রমিকটিকে সে হারাতে চায় না, এই লোকটিকে সে অলরেডি এসে ফিঙ্গারপ্রিন্ট করাচ্ছে। বাট যে প্রবলেমটি হচ্ছে মালয়েশিয়াতে, কিছু কিছু ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলবো না, আমাদের শ্রমিকরা রিহায়ারিং প্রোগ্রামে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে না। 2-3টা কারণ আছে। একটি হলো সে পাসপোর্টটি পকেটে রাখতে চায়, সে বিভিন্ন জায়গায় বার্গেন করে এক কোম্পানিতে আরেক কোম্পানি চেঞ্জ করতে চায়। একটি স্মার্ট গ্রুপ আছে, তারা সবসময় এইভাবে কাজ করতে চায়। এলে এক, রিহায়ারিং প্রোগ্রামে একটি এমপ্লয়ারের কাছে একটি শ্রমিক, সে যখন কন্ট্রাক্টে আবদ্ধ হয়ে যাবে, সে এই কোম্পানির জন্য সে একদম লিমিটেড হয়ে যাবে। এই কাজটি অনেকে করতে চায় না। একটা ফোন আছে বাইরে থেকে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি সৌদি আরব থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হলো, একটু আগে কাতার থেকে একজন লোকে প্রশ্ন করছে যে আপনারা ওই Free visa। কোম্পানির বিষয়ে আইলে সুবিধা হবে ভালো, আর ফ্রি বিষয়ে এলে সমস্যা হয়। তা আমার ওই মাননীয় সচিবের কাছে আমার প্রশ্নটা, যারা কন্ট্রাক্ট বিষয়ে মানে কোম্পানির বিষয়ে আসতেছে 800 টাকা বাংলাদেশ থেকে কন্ট্রাক্ট ফর্ম করে আছে। আমার সামনে লোকটা বসে আছে, ওনার বাড়ি হলো বগুড়া, 800 টাকা বেতন আইছে, এখানে বেতন পেতেছে 400 টাকা। হ্যাঁ, কোম্পানির বিষয়ে 6.5 লক্ষ টাকা দেওয়া লোকটা আইছে। এই লোকটা আয় 400 টাকা দিয়ে 6.5 লক্ষ টাকা কবে তুলবো? আমার এই প্রশ্নটা জনাব সচিবের কাছে। জি, ধন্যবাদ। হ্যাঁ, দেখেন 800 টাকা রিয়াজ, না ভাই, আপনি যেটা বলছেন যে 800 টাকার চুক্তিতে গেছে সে, ওখানে 400 টাকা বেতন পাচ্ছে, তাহলে যে চুক্তিনামাটা বা কন্ট্রাক্ট পেপারটা হয়েছে, সেই কন্ট্রাক্ট পেপারটা কি সঠিকভাবে হয়েছে? কন্ট্রাক্ট পেপারে যদি কোনো শর্ত কোনো নিয়োগকর্তা ভঙ্গ করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আপনার সমস্ত অধিকার আছে, সকল অধিকার আপনার আছে, কারণ কন্ট্রাক্ট পেপার একটা লিগ্যাল ডকুমেন্ট। ওইটা আমি জেনে শুনে আমি স্বীকার করেছি, সবকিছু বুঝে আমি স্বাক্ষর করেছি, দিয়ে আমি এখন টাকা দিচ্ছি না। তাহলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আইনগত ব্যবস্থা। এবং সৌদি আরবে আমি যতটুকু জানি, সৌদি আরবের সঙ্গে খুবই রিসেন্টলি আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ওদের একটা ভালো ডেলিগেশন বাংলাদেশে এসেছিল, আমাদের লেবার ইস্যুগুলো ডিল করার জন্য একদম সেপারেট কোর্ট তারা স্থাপন করেছে। ওরা, আপনি দয়া করে আমাদের এম্বাসিতে যাবেন, লেবার কাউন্সিলের সাথে কথা বলেন, আপনার পার্টিকুলার বগুড়ার যে ভাই আপনার এই বিপদগ্রস্ত তাকে নিয়ে যান, এবং আমি 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 আশাবাদী যে এই ভদ্রলোক একটা সুবিচার পেয়ে যাবে। তার যে নিয়োগকর্তা, তার বকেয়া বেতন সহ তার কন্ট্রাক্টে উল্লেখিত বেতন দিতে সে বাধ্য। আপা বলেন, চারিদিকে দুই পাশ দিয়ে হচ্ছিল। জি, না, আমি প্রথমেই এই ফ্রি ভিসার ইস্যুটা একটু আসতে চাই। মানে বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে, মানে যারা যে কোনো শ্রমিক যারা যেতে চাচ্ছেন তাদের সাথে কথা বলবেন, বা বিদেশে যারা আছে তাদের সাথে কথা বলবেন, তারা এক বাক্যে বলবে যদি কোম্পানি ভিসাতে, এক হলো কোম্পানি ভিসা পাওয়া যায় খুব কম, তারপরে কোম্পানি ভিসাতে যারা যায় তারা একটা নির্দিষ্ট বেতনে বাধা, আর ফ্রি ভিসা মানে কি তার কোনো কাজে বাধা নেই, সুতরাং জব হপ করে সে একটু গিয়ে খুঁজে চেষ্টা করে একটু বেশি বেতনের কাজ পেতে। তো যার ফলে কিন্তু এইটা যে একটা ইলিগাল প্রক্রিয়া, এই জিনিসটার সম্পর্কে তাদের কাছে কোনো নলেজ নেই, এবং তারা খুব জোরের সাথে বলে এটাই ভালো ভিসা আমাদের অভিজ্ঞতায়, সুতরাং আমরা ফ্রি ভিসা চাই। এখন এই বাস্তবতাটায় এটাকে যদি আমি এখন এটার পাশে সাজাই, যে গ্রামে যে আমরা যে সুমারিটা, এটা কিন্তু একটা সুমারি, এটা কিন্তু জাস্ট মানে স্যাম্পল সার্ভে না, একদম সুমারি করে করা হয়েছে হাউসহোল্ডগুলোর। তো সেখানে আমরা কি পাচ্ছি? অনলি 3% পুরোটা প্রক্রিয়া রিক্রুটিং এজেন্সির সাথে করেছে, আর বাকি সবাই হয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অথবা দালালের মাধ্যমে করেছে। এখন দালালের মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে যারা করছে, তাহলে আমরা ধরে নিচ্ছি রিক্রুটিং এজেন্সি কোম্পানি ভিসা হয়তো এনেছেন, সেইটা দিয়ে তারা যাচ্ছেন, আর দালাল বা অমুকের কাছে যে অ্যাক্সেস সেগুলো হলো ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টের মাধ্যমে পাওয়া ভিসা। তো বাস্তবতা যদি এটা হয়, বেশিরভাগই হচ্ছে ওই ভিসা, আর আমার রিক্রুটিং এজেন্সি সেখানে কোনো অফিস নেই, কোনো লোক নেই, এবং রিক্রুটিং এজেন্সিকে যদি এই কাজটা গ্রাম থেকে করতে হয়, ওই দালাল ধরেই কাজটা করতে হবে, দালালের মাধ্যমে তাকে আনতে হবে। তার মানে কি, সেক্ষেত্রে আমরা যে সমস্ত কিছু একটু দূরের থেকে ভাবছি সবটুকু প্রতারণার দায় দালালের, এটা কিন্তু আসলে নয়। আসলে ব্যাপারটা হচ্ছে যে সরকারও ভাবছেন না যে মাঠ পর্যায়ে আমি লোক সংগ্রহের কাজটা কিভাবে করব, কিভাবে রিক্রুটিং এজেন্সি করবে, রিক্রুটিং এজেন্সিও ভাবছে না। যার ফলে হচ্ছে কি, পুরোটা কাজে দালালের হাতের ভেতরে জিনিসটা রয়েছে। অথচ সরকারি তো, যদি আমরা যেটা বলছিলাম যে কৃষি কাজের জন্য কৃষি এক্সটেনশন অফিসার, তাই না, না হলে কিন্তু হয় না। আর একজন দালাল যিনি এসছিলেন আমাদের ওখানে, উনি বললেন যে আপনারা একদিক থেকে শুনছেন, কিন্তু আমাদেরকে কখনো বলতে দিচ্ছেন না। আমাদেরকে যদি বলতে দেন, আমি বলবো একটা ওষুধ যখন বের হয়, সেই ওষুধটা কিন্তু গ্রাম পর্যায়ে নিয়ে যায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আপনার এই পুরা সিস্টেমের ভেতরে ওই ধরনের কোনো
গোষ্ঠী নেই যারা এই কাজ করবে ফরমালি। তৃণমূল পর্যায়ে কোনো তৃণমূল একেবারে ডিস্ট্রিক্ট বলেন বলেন শুধু ঢাকায় রিক্রুটিং এজেন্সি, তাহলে এই কাজটা আইদার সরকার তার কোনো চ্যানেল তৈরি করুক অথবা রিক্রুটিং এজেন্সি চ্যানেল তৈরি করুক। যদি চ্যানেল না তৈরি করতে পারে তাহলে এই দালাল চক্রকে আমরা যদি নিয়মের ভেতরে না আনতে পারি তাহলে তো মাইগ্রেশন হবেই না। আর আমাদের বাস্তবতা হচ্ছে ওদের ছাড়া মাইগ্রেশন হবে না। তাহলে ওই দালাল চক্রকে আনতে হলে রিক্রুটিং এজেন্সির কাছে আমরা বহুবার ধরে চাচ্ছি, সরকারের কাছে চাচ্ছি যে তারা যারা লাইসেন্স প্রাপ্ত তারা এদেরকে এক ধরনের কি বলে রেজিস্ট্রেশন দিক। সেখানে সে যদি একটা গ্রামে যে যদি সে আজকে 100 জন দালালও রেজিস্ট্রেশন দেয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যখন ওইখানে কোনো অন্যায় ঘটবে তখন দায়বদ্ধতাটা থাকবে রিক্রুটিং এজেন্সিরও ওই দালালের সঙ্গে। তাহলে দালালও কিন্তু অন্যায় করতে পারবে না। এখন দালালদের দিক থেকে বলা হচ্ছে যে সমস্ত কিন্তু আমি নিচ্ছি, রিস্ক আমি নিচ্ছি, রিক্রুটিং এজেন্সি রিস্ক নিচ্ছে না, তার মাধ্যমে আমি শেষ কাজ করছি। কিন্তু মাঠে একটা যখন ভিসা এসছে, খারাপ ভিসা, আমরা তো কিছুটা রিক্রুটিং এজেন্সির কাছ থেকে কিছু বন্ধু বান্ধবের মাঝ থেকে আমরা পেয়েছি, কিন্তু সেই খারাপ ভিসাটা যখন টাকা লস হলো, দিয়ে যেতে পারলো না বা একটা অন্যায় হলো, এটার পুরো দায়ভার আমার ঘাড়ে এবং গ্রামে আমাকে ধরে, রিক্রুটিং এজেন্সিকে কিন্তু তখন আমি আর পাচ্ছি না। তাহলে পুরোটা ব্যবস্থার ভিতরে গ্যাপ আছে। এই গ্যাপ পূরণ করতে পারছি না বলেই বিভিন্ন জায়গায় অসুবিধা। আর এই গ্যাপটা সরকারকে আমরা দেখাতে চাচ্ছি খুলে। আর এই স্টাডিটা দিয়ে কিন্তু আমরা সেটাই দেখাতে পেরেছি। যখন এই যে দালালরা এসে বললেন যে 200-র অধিক আছি আমরা শুধু এক করটিয়াতে, এবং আমাদের অ্যাসোসিয়েশন আছে, এবং আমরা চাচ্ছি আমাদেরকে নিয়মের ভেতরে আনেন। তাহলে আমরা এটা কেন আনতে পারছি না? এটা আনতে পারছি না কারণ আমরা বুঝতে চাইছি না। হ্যাঁ, সেই কারণে এই জায়গার ভেতরে অনেক অসুবিধা কিন্তু সেই কারণে। আর ফ্রি ভিসার ব্যাপারে আমার আরেকটা বক্তব্য, সেটা হচ্ছে আমরা জানি, সরকার জানে, সবাই জানে আসলে ফ্রি ভিসা বলে কোনো ভিসা নেই। এটা পুরোটাই হচ্ছে যে ওখানে যে সে কাজ খুঁজতে থাকে, একটা লিগ্যাল ডকুমেন্ট নিয়ে যায়, তারপর আকামা লাগিয়ে 90 দিনের ভেতরে তারা এক ধরনের কাজ, যে ধরনের যেটা পেল, এবং বলছে ওটা বেতন বেশি তখন পাওয়া যাচ্ছে এইটা, এবং বিভিন্ন পর্যায়ে এটা ইলিগালও হয়ে যায়। তাহলে এটাই যদি হয়, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে থেকে আশা করি যে প্রতিদিন, এবং মিডিয়ার কাছ থেকেও আশা করি, মিডিয়া কিন্তু মাইগ্রেশন ইস্যুতে অনেক সোচ্চার, তাহলে যদি একটা রেসপন্সিবল বিহেভিয়ার আশা করি, তাহলে আমি খুব চাইবো যে টিভিতে কন্টিনিউয়াসলি ওই যে ওরসেলাইনের অ্যাডভার্টাইজ যেভাবে হয়েছে যে 2 চিমটি লবণ মুখ তমুক দিয়ে, ঠিক সেইভাবে ফ্রি ভিসায় যাবেন না, ফ্রি ভিসার এই অসুবিধা, এই ধরনের কাজ, ক্যাম্পেইন যেটা মানুষ বুঝবে, সেই ক্যাম্পেইনে কিন্তু আমরা যাই না। আপা একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুমিল্লা দাউদকান্দি থেকে ফয়েজ মিয়া বলছিলাম। জি বলেন। আমি মালয়েশিয়া সম্বন্ধে তো মাননীয় সচিব সাহেব আছেন, আমি টিভির সামনে বসা দেখতেছি ওনাকে। জি। আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী কিছুদিন আগেও বলছেন টিভিতে যে 10টা লাইসেন্স যে সিন্ডিকেট হয়েছে বাংলাদেশে, মালয়েশিয়া তৈরি করছে, বাংলাদেশ করেনি। কিন্তু আমরা সাধারণ পাবলিক, আমরা ভুক্তভোগী। যে সচিব সাহেব কিছুক্ষণ আগেও বলছেন যে আসলে বাংলাদেশের যে সিচুয়েশন, দালালরা গ্রাম থেকে লোকজন নিয়ে আসে, বৈধ অবৈধ এভাবে সেভাবে লোক পাঠায়। কিন্তু আমরা তো বৈধভাবে যেতে চাচ্ছি। এখন 10টা লাইসেন্স, এটা একটা সিন্ডিকেট করে 3 লাখ 3.5 লাখ যাচ্ছে, যা পারতেছে টাকা নিচ্ছে, 5,300 টাকা করে মেডিকেল করতেছে। মেডিকেলের মেয়াদরা থাকবে 3 মাস। তারপরে লোকটা কি করবে যদি না পারে? 14,000 কতজন লোক জানি গেছে এ পর্যন্ত। লোক মেডিকেল হয়েছে 50,000 60,000। বাকি লোকগুলির ভবিষ্যৎ কি হবে, এটা কি দেখবে? আমি সবিনয় ভাবে বিনীত অনুরোধ করছি সচিব সাহেবকে, বাইরা সভাপতি সাহেব আছেন, আপনারা একটু মনিটরিং করেন। এই 10টা লাইসেন্স কেন, বাংলাদেশে প্রায় 1400-1500 লাইসেন্স আছে, তাদেরকেও একটু সুবিধা দেন যাতে লোকগুলি বাংলাদেশ থেকে একটু দ্রুত যেতে পারে। এটুকুই আমার আবেদন। জি, আসসালামু আলাইকুম। আপনার ধন্যবাদ। আপনি একটু বলেন, উনি যে কথাটা বললেন। আচ্ছা, আমি এটার উত্তর, ঠিক আছে, এটা দিয়ে শুরু করি। আপনি জানেন যে মালয়েশিয়াতে লোক যাওয়া মার্চ থেকে যাওয়া শুরু করেছে, এবং এটি একটি নতুন প্রক্রিয়া, একটি অনলাইন পদ্ধতিতে এটা রিক্রুট হচ্ছে, এবং বাংলাদেশের G2G+ পদ্ধতিতে এই প্রথম যে একটি নতুন প্রক্রিয়া লোক যাচ্ছে। অতীতের যে কোনো সময় আমরা দেখেছি যে প্রতিবারই মালয়েশিয়া খুলছে আর বন্ধ হচ্ছে। তো তাদের এই প্রক্রিয়াটি ছিল যে খুব অল্প সংখ্যক দিয়ে শুরু করা, অ্যান্ড সাবসিকুয়েন্টলি দে উইল ইনক্রিজ দি নাম্বার অফ এজেন্সি বেসড অন দেয়ার ডিমান্ড অ্যান্ড রিকোয়ারমেন্ট।
সুতরাং এটা শুরুতে তারা মনিটর করে যাচ্ছে যেন সুন্দরভাবে এটা হয়, ধীরে ধীরে এই এজেন্সির সংখ্যাও বেড়ে যাবে। এই ব্যাপারটি 90 দিন একটি লোকের যদি মেডিকেল থাকে 90 দিনের ভিতরে বর্তমান সিস্টেমে একটি লোক যেতে লাগবে ম্যাক্সিমাম 1.5 মাস সময়, মিনিমাম হয়তো 21 দিনে যাওয়া সম্ভব। কোনো কারণে যদি কোনো কোম্পানি 2 সপ্তাহ পরে লোক নিতে চায় বা 1 মাস পরে লোক নিতে চায়, ভিসা হওয়ার পরে মেডিকেলের আর ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন হয় না। ওয়ান্স দ্য ভিসা ইজ ইস্যুড দেন হি ক্যান ট্রাভেল এনি টাইম। সুতরাং এই মেডিকেল ইস্যুটিও তার এমন কোনো প্রভাব ফেলে না। আর মালয়েশিয়াতে এমন কোনো হিউজ রিকোয়ারমেন্ট নাই যেটি নাকি এখন আপাতত অর্জন করতে পারতেছে না। বাট আমরা সবসময় মনে করি যে এটি বাড়া দরকার, এটি যদি বাড়ে এটা আরও কমফোর্ট ফিল হবে, বাইরের আরও আস্তে আস্তে ধীরে ধীরে যারা ব্যবসায়ী তারা এটাতে সম্পৃক্ত হবে, এটা আমরা আশা করি। তবে আমি এখানে একটা জিনিস ফ্রি ভিসার ব্যাপারে একটু সুযোগ নিতে চাই, যে ফ্রি ভিসাটি আপনি জানেন যে নর্মালি কোম্পানি ভিসাতে যে দামে বিক্রি হয় ফ্রি ভিসা তার চেয়ে একটু বেশি দামে বিক্রি হয়। এটি অনেকের কাছে লোভনীয়, কেননা ফ্রি ভিসাতে তাদের জন্য এটা করা হয়েছিল অনেকের আত্মীয়, অনেকের বাবা আছে, ভাই আছে, অথবা সেই ব্যক্তিটা আগে কাজে ছিল, সে এই কাজে খুব স্কিল, ওই পার্টিকুলার কোম্পানিতে বা ওই পার্টিকুলার ক্যাটাগরিতে সে এতই স্কিল যে ফ্রি ভিসাতে হলে সে ফ্রিল্যান্সার হিসেবে ডেইলি বেসিস কাজ করে সে 4 গুণ বেতন পায়। কিন্তু ওই সিস্টেমটিকে অ্যাবিউজ করে কেউ যদি আনস্কিল লোক যায়, নতুন লোক যায়, ধরেন একটা হলো স্কিল লোক, আমি একজন 6G ওয়েল্ডার, আমি ফ্রি ভিসাতে গেলে আমি বেতন পাবো 4 গুণ বেশি। আবার আমার বাবা ওই কোম্পানিতে আছে, আমার বাবা জানে কি করতে হবে, আমার বাবা আমাকে স্পন্সর করে নিয়ে গেছে, আমার বাবা জানে যে কোথায় কি কাজ আছে, সে আমাকে চুক্তিভিত্তিক কাজ নিয়ে ছোট ছোট কন্ট্রাক্ট নিয়ে এই কাজগুলি করিয়ে বাংলাদেশের অনেক পরিবার অনেক ভালো ইনকাম করছে। কিন্তু এই জিনিসটা না বুঝে অনেকে আছে যে ফ্রি ভিসা বেশি টাকা বেতন পাওয়া যাবে, কোনো কাজ জানে না, তার কোনো নিজের লোক নাই, তারা চলে যাচ্ছে। এখানে প্রতারণা তো এখানে হচ্ছে, যে ফ্রি ভিসা পেয়েছেন আপনি যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন, সবচেয়ে বেশি বেতন পাবেন। রাইট, ওরাই শুধু এই প্রতারণার শিকার হচ্ছে। আরেকটি জিনিস হলো আমি যেটা বলতে চাই আজকে, যে ব্রোকারকে লাইসেন্স দেওয়া যে ব্যাপারটি ছিল, এটি আসলে 5 বছর আগেও আমার কাছেও মনে হইতো যে দিস ওয়াজ কারেক্ট, বাট এখন আমার মনে হচ্ছে এটি হয়তো একটা রং মুভ হবে, কেন এরপরে আমাদেরকে আরেকটি মুভ নিতে হবে। সেটা হলো এরকম যে ওরা বলেছে যে ওরা যখন কোনো শ্রমিক খারাপ থাকে, কোনো বিপদে পড়ে, ডাইরেক্টলি ওই ব্রোকারকে যায় কিন্তু গ্রামে ধরে, ইট ইজ কারেক্ট, এইদিকে সে রিস্কি। আবার ওই কোম্পানির যখন কোনো প্রবলেম হবে বা এই ওয়ার্কারটি যদি কোনো অভিযোগ করে, সচিব মহোদয় কিন্তু রিক্রুটিং এজেন্সিকে ধরবে, ওই দালালকে ধরবে না, কোন এজেন্সির মাধ্যমে গেল। এটি সরকারিভাবে রিক্রুটিং এজেন্সিটি রিস্কে থাকে, এটি আসলে ভাইস ভার্সা। কিন্তু যে জিনিসটি এখানে দরকার, আপনার আমাদের ডেমো অফিসগুলি আছে, ডেমো অফিসগুলি যদি বাড়িয়ে ওনারা ইনফরমেশন সেন্টারের ভূমিকাটা পালন করে, অ্যাটলিস্ট তথ্য বিভ্রান্তি অর্থাৎ বেতন, এই কন্ট্রাক্ট, দেশ, কাজের ধরন, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলির একটি জায়গা তারা পূরণ করতে পারে, ডেমো অফিসগুলিকে যদি একটু অ্যাক্টিভ করা হয়। দ্বিতীয়টি হলো রিক্রুটিং এজেন্সি এবং জব সিকারের মধ্যে যে বড় একটা গ্যাপ আছে, এটি আমরা উই হ্যাভ বিন টকিং সিন্স লাস্ট 20 ইয়ার্স যে আমাদের মাইগ্রেশন কস্ট কমাইতে হবে, ওয়ার্কার ডাইরেক্ট যেন কেন আসে না, এটি আসতে হবে। আপনারা কিছুটা ইন্ডিয়া কমায় নিয়ে আসছে, আমরা পারি কিভাবে, যে আমরা এমন একটা রিক্রুটমেন্ট মেথড আনি যেটি নাকি ব্রোকারকে যদি আপনি মিডলম্যানের আওতায় লাইসেন্সের আওতায় আনেন, সে কিন্তু একটি অন্যায় করলে সে কিন্তু প্রফিট মোটিভ নিয়ে কাজ করে, সে ইথিক্যাল মাইগ্রেশনের ট্রেনিং বুঝবে না, সে তার একটা প্রফিট মোটিভ নিয়ে কাজ করবে। তখন হবে কি, প্রবলেম করলেও কিন্তু তাকে কিন্তু আপনি ধরতে পারতেছেন না, আপনি একটা পার্সেন্টেজ হয়তো রিডিউস করতে পারবেন 10%, 20%। আমরা যেটা করতে চাই, আমরা একটা প্রস্তাবও আমরা একটা দিয়েছি, আমাদের সচিব মহোদয় ওখানে ছিল, যে এটি একটি বায়ো রিক্রুটমেন্ট একটা সিস্টেম, যেখানে নাকি আমরা ব্যাংকে ওয়ার্কার টাকা দিবে, আমরা একটা মোবাইল টার্মিনাল দিয়ে দেব, রিক্রুটিং এজেন্সি এত বড় ডিসেন্ট্রালাইজ হতে পারবে না, অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট লেভেলে তাদের অফিস যেতে হবে, ড্যাম অফিসগুলির তথ্য নেবে, ব্যাংকে ওয়ার্কার টাকা দিবে, আর না হলে তারা মোবিলিটি ব্যাংকের মাধ্যমে টার্মিনাল বসায় দিবে, ওই টার্মিনালতে পেমেন্ট করবে। অ্যাটলিস্ট পেমেন্টে সে চিট হবে না, তথ্যতে সে চিট হবে না, যে তথ্যটি পাবে ড্যাম অফিস থেকে, টাকাটি নিবে ব্যাংক। এই যে আমাদের যে ফাইন্যান্সিয়াল যে ট্রানজ্যাকশনটা, এটি হবে ব্যাংকের মাধ্যমে, তথ্যটি হবে ড্যাম অফিসের মাধ্যমে, আর যোগাযোগটি যখন নাকি সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে, তখন তারা ঢাকা অফিসে চলে আসবে। এভাবে করে একটি
বড় পরিবর্তন আনতে পারবো। যদিও প্রাথমিকভাবে ব্রোকাররাই তাদেরকে ডেমো অফিসে নিয়ে যাবে, ব্রোকাররাই তাদেরকে ব্যাংকে নিয়ে যাবে, বাট যখনই সে দেখবে যে ব্যাংকিং চ্যানেলের টাকা দিয়ে সে 1 লাখ টাকা দিয়ে বিদেশ যেতে পারতেছে, ব্রোকার তার 1 লাখ টাকা নিয়ে যাচ্ছে, এটা কিন্তু গোপন থাকে না। ফিমেল যখন মাইগ্রেশন শুরু হয়েছিল প্রথম কিন্তু মেয়েরা টাকা দিয়ে যাইতো, এরপরে কিন্তু যখন দেখলো না উল্টা টাকা আরো পাওয়া যায়, তখন কিন্তু মেয়েরা কিন্তু কেউ টাকা দিয়ে বাংলাদেশতে যায় নাই। এটা আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা বড় সাফল্য বলবো আমি। সেম ভাবে এই সিস্টেমটি যখন চালু হবে, এটি হয়তো একটু দেরি হবে, একটু এক্সপেন্সিভ হবে। একটা পর্যায়ে মানুষ বুঝে যাবে না ব্যাংকে যে টাকাটি দেই এটি হলো আমার মাইগ্রেশন কস্ট, ব্যাংকের বাইরে যেটি দেই এটা আমার মাইগ্রেশন কস্ট। বলেন এই পরিবর্তনটি যে প্রস্তাবটা আপনাদের কাছে দিয়ে রেখেছে, এরপর আমি আপনার কাছে এই সিস্টেমটার যে একটা পরিবর্তন দরকার, এটা কিন্তু আমরা উপলব্ধি করি, সবাই আমরা বুঝি, সবাই উপলব্ধি করি। যে দালাল নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, আমরা স্বপ্নবাদ বলি, দালাল বলি, যাই বলি না কি জন্য, এদেরকে নিয়ন্ত্রণের বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদের যে বর্তমান আইন, এটাও কিন্তু খুব বেশি পুরনো আইন না। 13 সালে যখন আমরা আইনটা তৈরি করি তখন এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছে, মাথার মধ্যে নেওয়া হয়েছে, আইন প্রণেতারা নিয়েছে। ওরা যখন দেখলো যে এখানে দালালদের যে অস্তিত্ব, দালালদের যে বিচরণ সর্বত্র, এটাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে আমাদের মতো দেশগুলিতে, খুবই কঠিন হবে। আপনার একদম সারা বাংলাদেশের 64,000 গ্রামে আমি লোক বসিয়ে নিয়ন্ত্রণ করতে পারবো এমনটা ভাবাও খুব কঠিন। তো কি করা হলো যে তাহলে আমরা সিস্টেমটার মধ্যে পরিবর্তন নিয়ে আসি। আমরা এখন মানুষজনকে বলবো যে তোমরা ডেটাবেজে চলে আসো। ডেটাবেজ তৈরি করলাম আমরা, একটা আইনে বলে দিলাম যে যারা যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা ডেটাবেজে নাম অন্তর্ভুক্ত করবে, তারা তাদের সমস্ত প্রোফাইল থাকবে আমার ডাটাবেজে, এবং এইখান থেকে রিক্রুটিং এজেন্সি যখন ডিমান্ড নিয়ে আসবে, রিক্রুটিং এজেন্সি এখান থেকে চলে যাবে এখান তো কি বলে আমার ওয়ার্কার বাছাই করে নিবে আমার এখান থেকে। এটাই ছিল আমার আইনে, বর্তমান আইনও কিন্তু আছে। তা এখন যেভাবেই হোক না কি জন্য আমাদের ডেটাবেজের মধ্যে প্রবলেম আছে, ডেটাবেজটা আধুনিক না, এরকম অনেক কথা বলা হয়, ডেটাবেজটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় আছে। তো এই ডেটাবেজটাকেও যদি আমরা সঠিকভাবে চালু করতে পারি, তাহলে যে কথাগুলো আপনারা বলেন নিয়ে কি বলে দালাল নিয়ে, দালালের বিপদ থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি এখানটায়। একটা জিনিস, আর একটা যেটা বায়ো সিস্টেম বলছেন, বায়ো রিক্রুটমেন্ট সিস্টেম, এই যে সিস্টেম, এটা একটা এমআইএস এর ব্যাপার আছে, একটা সিস্টেম আপগ্রেডেশনের ব্যাপার আছে। এটা নিয়েও যে কাজ করছি না আমরা এমন নয়। আমি আপনাকে আরেকটু অন্যদিকে দৃষ্টি দেই। এই যে কোরিয়ায় আমাদের জনগণ যায়, মানুষ যায়, কোরিয়ায় কিন্তু খুবই একটা হাই ভ্যালু মার্কেট আমাদের একটা, ওইখানে আমাদের লোকজনও মোটামুটি আপনার ভালো দক্ষ শ্রেণীর লোক যাচ্ছে এবং ওইখানে আপনার বেতনও বেশি পায়। এদেরকে যে রিক্রুটমেন্ট করার জন্য একটা আলাদা পদ্ধতি আছে, আমাদের বয়েসেল করে যাচ্ছে, এটা বছরের পর বছর করছে, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই, কেউ বলেও না হাই মাইগ্রেশন কস্ট, কেউ চিল্লাচিল্লিও করে না, খুবই নিরিবিলি কিন্তু হয়ে যাচ্ছে, এটা খুবই নিরিবিলি হয়ে যাচ্ছে। আপনার যখন ধরেন কোরিয়াতে চাওয়া হলো যে আমার 200 ওয়ার্কার দরকার, বাংলাদেশ থেকে 200 ওয়ার্কার নিব, ঠিক 200 ওয়ার্কারের জন্য আপনার অ্যাপ্লাই করা হচ্ছে, প্রসেসের মধ্যে ওরা অ্যাপ্লাই করছে, সিস্টেমের মধ্যে আসছে, সেখান থেকে লটারি হচ্ছে, বাছাই হচ্ছে, লটারির মধ্যে বাছাই হয়ে যাচ্ছে, নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওদেরকে ভাষার ট্রেনিং এ দিয়ে দিচ্ছি, ট্রেনিং এ দেওয়ার পরে তারা চলে যাচ্ছে একদম মিনিমাম মাইগ্রেশন কস্টে। এটা বাংলাদেশেই হচ্ছে, এটা কিন্তু আপনার বায়োমেট্রিকে না, এটা আমার এখানেই হচ্ছে, কিন্তু এই সিস্টেমের মধ্যে দিয়ে। আসলে আমাদেরকে যে জনগণের পক্ষে থাকতে হবে, যে লোকগুলো আমাদের ধরেন এই যে গ্রাম থেকে আসা যে মানুষগুলো, এই লোকগুলোকে মানে এমপ্যাথেটিক বলি আমি, এটা অনেক বেশি সহানুভূতিশীল হতে হবে আমাদের সবাইকেই, যে এই লোকগুলোকে যখন আমি ধরে ধরে পাঠিয়ে দিচ্ছি সৌদি আরবের মার্কেটে, আমার ফ্রি ভিসা, কোনো খবর নাই, কিচ্ছু নাই, তার বেতনের ঠিকানা নাই, হ্যাঁ, এটা তো আসলে খুব ন্যায় বিচার আমরা করতে পারছি না এই জায়গাগুলিতে। এখানে আমাদের সতর্কতা যে সিস্টেমটা আমাদের এখন আছে, এই সিস্টেমের মধ্যে দিয়েও কিন্তু যদি আমরা খুব বেশি পরিমাণে এমপ্যাথেটিক হতে পারি আমার কর্মীদের প্রতি, এখনো করা সম্ভব। হ্যাঁ আপা, একটা ফোন আছে, আপনার কথা বলে নিতে পারে। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফকির মিরাজুলি শেখ, সাংবাদিক, গোপালগঞ্জ জেলা থেকে বলছি। আমি ধন্য বঙ্গবন্ধুর জেলায় জন্মগ্রহণ করার কারণে। জি বলেন, আপনার প্রশ্নটা বলেন। হ্যাঁ, আমার ছোট্ট একটা প্রশ্ন মাননীয় সচিব স্যারের নিকটে। আমি চাচ্ছি যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে বহির্গমনে যাচ্ছে কাজের উদ্দেশ্যে, যে কাজে যাওয়ার পরে ওই দেশ থেকে যে রেমিডেন্স পাঠায়, ওই রেমিডেন্সে আমাদের দেশটা চলে, তো আমরা বেতনও পাই ওই রেমিডেন্সে।
এখন এরা যাওয়ার সময় যে প্রতারণা হইতেছে বা হচ্ছে, কত টাকা লাগে এরকম করতে করতে দেখা যাচ্ছে ভিটা মাটি যা কিছু আছে মানুষের সবকিছু বিক্রি করে তারা দিচ্ছে। যেমন সৌদি আরবে গেলে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা মানুষের থেকে তারা হাতায় নিচ্ছে একটা চক্র। এই চক্র মূলত কত টাকা আপনাদের ধার্য আছে যে এত টাকা বিদেশ গেলে লাগবে, এই কান্ট্রিতে গেলে এত টাকা লাগবে, ওই কান্ট্রিতে গেলে এত টাকা লাগবে। তো এই টাকার ব্যাপারটা যদি বলে দেন জনগণ ব্যাপারটা অ্যালার্ট হবে, আমরা সাংবাদিকরাও জানতে পারবো, তাতে আমরা লিখতে সুবিধা আমাদের। জি আপনাকে ধন্যবাদ। হ্যাঁ আপা, এটা আপনি বলতে পারেন যে উনি যে কথাটা বলেছেন যে টাকাগুলো কত লাগে, এক একজন এক একভাবে টাকা নিয়ে নিচ্ছে বা এই ধরনের জিনিসগুলো। মানে আমরা তো সবসময় শুনে আসছি যে অভিবাসন ব্যয় একটা পরিমিতির ভিতরে আনতে হবে এবং সেই হিসেবে সরকার বিভিন্ন সময় অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিচ্ছেন। কিন্তু এটাও আমরা জানি যে যেই ব্যয়টা সরকার নির্ধারণ করে দিচ্ছেন, সরকার অবশ্য বাইরা এবং সকলের সাথে বসেই নির্ধারণ করছেন, সেই ব্যয়টা কখনোই থাকছে না। এই জায়গাটায় মার্কেট অপারেট করছে, অর্থাৎ যারা বিদেশে যাচ্ছেন তারা কিন্তু দিতে রাজি, আর যারা নিচ্ছেন তারা দেখছেন যে আমি নিতে পারছি দেখে তারা মার্কেটটাকে অপারেট করাচ্ছেন এবং প্রচুর দামে তারাও ভিসা কিনে আনছেন প্রচুর দামে এবং এরাও প্রচুর দামে কিনছে। এখন এই জায়গাটার ভেতরে যদি আমি হাজারও বলে দেই যে কত করে এটা এই টাকার মধ্যে থাকতে হবে, কিন্তু এটা সম্ভব তার মানে হাইয়েস্ট মার্কেটে যিনি হাইয়েস্ট টাকা সম্ভব না। দিচ্ছেন সেই জায়গাটায় দুই দিকে কাজ করতে হবে। একদিকে কাজ করতে হবে যে এই যে ভিসা ট্রেডিংটা একদম অনেক উচ্চ মূল্যে যে ভিসা আনা, সেই জায়গাটা আমাদের মাল্টিল্যাটারাল ফোরামে গিয়ে এটা বারবার তুলে ধরতে হবে এবং মাল্টিল্যাটারাল ফোরামে বলতে হবে যে এটা কি কাজের দেবে, সেই জন্য সেটা বিক্রি হচ্ছে, এটা কেমন ধরনের দাসপ্রথার মতন একটা ব্যাপার। এই কথাগুলো তুলে ধরতে হবে, বারবার অনেকবার তুলে ধরতে হবে। আর এই যে গ্লোবাল কম্প্যাক্ট হচ্ছে এখন, সেটার ভিতরে এই কথাগুলো তুলে ধরতে হবে যে ভিসা ট্রেডিং বন্ধ হতে হবে। আর ভিসা ট্রেডিং এর ক্ষেত্রে আমার রিক্রুটিং এজেন্সিরাই কিন্তু অনেক দাম দিয়ে কিনে আনছেন। নেপাল কি শ্রীলঙ্কা কি ইন্ডিয়া ওই দামে যাচ্ছে না, তারাও কিনছে, কিন্তু তারা আরো কম দামে কিনছে। কারণ যদি নেপালের কথা চিন্তা করি, নেপালেরও 5 লাখ যাচ্ছে, আমারও 6 লাখ যাচ্ছে, অথচ আমার জনগণ এত বড়, নেপালে ওরা আর খুঁজেই পায় না মাইগ্রেন্ট কাকে পাঠাবে, যার ফলে দামটা কমে যাচ্ছে। আর আমার এখানে যেতে সবাই রাজি এবং টাকাটা যে তোলেন, আমরা প্রচন্ডভাবে গবেষণা করে দেখেছি কেন ব্যাংক লোন তারা নিতে চান না 9% ইন্টারেস্টে। তারা কিন্তু টাকাটা তুলছেন এক ধরনের খুবই কি বলবো এক্সপ্লয়টেটিভ একটা প্রক্রিয়া দিয়ে। জমি জমা বিক্রি করা সেটা হয়তো অল্প, কিন্তু যৌতুক থেকে শুরু করে ভাইয়ের বিয়ে, ভাইয়ের বউয়ের বাড়ির থেকে শুরু করে সমস্ত কিছুর থেকে তারা টাকাটা তোলেন। আত্মীয় স্বজনও এই টাকাটা দিতে রাজি যে বিদেশে যাচ্ছে, সে কিছু করে খাবে, পরে আমার বাচ্চাকেও সে টেনে নিয়ে যাবে। এইরকম একটা দেয়া নেয়ার মানসিকতা থেকে এই টাকাটা তারা জোগাড় করছেন, যেই টাকার জন্য তিনি দায়বদ্ধ নন। এই যে বলছেন ভটিমাটি সবার বিক্রি হচ্ছে না, এই টাকাটা ওইভাবে জোগাড় করছেন বিধায়ী তারা এরকম একটা ব্যবস্থা চালু করে রেখেছেন। এবং আমার মনে হয় এই জিনিসগুলো, এই পুরো জিনিসগুলোর থেকেই আমাদেরকে স্বচ্ছতা এনে বেরোতে হবে। আর বেরোতে না পারলে কিন্তু ওই একটা ভাষা ভাষা জায়গায় থেকে যাবে, কস্ট কমাও বা ওরকম, কিন্তু এগুলো কিছুই কমবে না কখনো। আমরা শেষ পর্যায়ে আছি। এই যে সাংবাদিক ভাই গোপালগঞ্জ থেকে যিনি বললেন না যে আমরা আসলে মানুষকে জানিয়ে দেওয়া যায় যে আসলে কোন দেশের জন্য মাইগ্রেশন কস্ট কত, এটা আপাও বললেন যে আমরা টাইম টু টাইম আমাদের আইন বলেই আমরা বাইরের সঙ্গে আর আদার স্টেক হোল্ডারের সঙ্গে বসে নির্ধারণ করি। খুবই সম্প্রতি আমরা আরেকটা এরকম দর নির্ধারণ করে মাইগ্রেশন কস্ট আমরা নির্ধারণ করে দিয়েছি। এটা এখন জনগণকে জানানোর দরকার। আমাদের ওয়েবসাইটেও আছে এবং আজকে আমরা বলেছি যে বাইরাকেও আমরা অনুরোধ করেছি যে এই মাইগ্রেশন কস্টটা আপনাদের দায়িত্বে আপনারা একটু প্রচারের বন্দোবস্ত করেন, তা যাতে করে জনগণ আপনাদের প্রতি আস্থা নিয়ে আসবে। আপনারা নিজেরা বলেন যে আজকে সৌদি আরবের জন্য 1,65,000 টাকা, মালয়েশিয়ার জন্য 1 লক্ষ এত টাকা। আপনারাও বলেন আমাদের যে রেফারেন্সটা পেয়েছেন আপনি, এই রেফারেন্স অনুযায়ী আপনি কালকে পেপারে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেন যে আপনার সৌদি আরবের জন্য এত, কাতারের জন্য এত, ওমানের জন্য এত, এটা নির্ধারণ করে দিয়েছি আমরা আপনাকে। ওটাকে বেস করে আপনারা দিলে জনগণের জন্য আরো সুবিধা হয়, জনগণের জন্য বুঝতে সুবিধা হয়। পেপারে বিজ্ঞপ্তি দিবেন তারা, জানলেও জনগণের কিছু করার নাই, এটাই আমি বলতে চাচ্ছি। কারণ সে কিনবেই শেষ পর্যায়ে আছি, বলুন আপনি একদম সংক্ষিপ্ত ভাবে নীতি নির্ধারণ পর্যায়ে যেটি ওনারা বলেছেন পারফেক্টলি অনলাইন, বাট এই ব্যাপারটি হলো যে প্র্যাকটিক্যালি হলো যে আপনার ডিমান্ড সাপ্লাইয়ের একটা গ্যাপ আমাদের দেশে আছে। আমাদের বাংলাদেশে প্রায় 12 থেকে আমরা মনে করি 15 লাখ লোক যাওয়ার একটা বাজার, যেখানে আমরা অর্ধেক লোক পাঠাই এবং প্রতি বছরই এই সংখ্যাটি বাড়ে।
ওরা আউট অফ ডেসপারেট হয়ে এই টাকাগুলি পেমেন্ট করে। আমাদের এখন কাজ হলো, আপনি বাইল্যাটারাল প্রোগ্রামে, ইন্টারন্যাশনাল ফোরামে অনেক বলবেন, কিন্তু ওয়ার্কার ফিল করে সৌদি আরবে যেতে গেলে আমার এত টাকা দিতেই হবে, তো ও তো দিয়ে দিবে উনি যেটা বললেন। অর্থাৎ এটি একটি আউট অফ ডেসপারেট যেহেতু টাকাটি দিয়ে দেয়, আমাদের ডিমান্ড সাপ্লাই গ্যাপটাকে আমরা যদি কমায় আনতে পারি, আর না হলে এই জিনিসটির জন্য আরো করতে হবে যে আমাদের রিক্রুটমেন্ট যে সিস্টেমটি আছে এটিকে ব্যাপকভাবে ঢেলে সাজাতে হবে। এই দুইটার বাইরে আর কোন থিওরি এখানে। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ হচ্ছে আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।